ঊনসত্তরে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই ঊনসত্তরের গণ অভ্যুত্থান ছিল তুমুল বৈষম্য বিরোধী, বঞ্চনা বিরোধী, স্বাধিকার অধিকারের পক্ষে এদেশের মানুষের, পূর্ব পাকিস্তানের এই অংশের মানুষের একটা বিপুল সংগ্রাম, বিপুল আন্দোলন, গ্রেফতার, হত্যা, নির্যাতনের কঠিন পথ মাড়িয়ে তদানীন্তন ওই সময়কার এদেশের মানুষ তখন কিন্তু একটা আন্দোলন এবং একটা অভ্যুত্থান তৈরি করেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন কিন্তু পরাজয় বরণ করেছিল এবং সেই গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আইয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়েছে। আইয়ুব খানের যুগ ছিল কিন্তু একটা কঠোর স্বৈর শাসনের যুগ। আপনারা জানেন যে আইয়ুব খানের শাসনামলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে। সংগ্রামী সুধীবৃন্দ, ফলে 69-এর গণ অভ্যুত্থান ও শাসকের পরিবর্তন হয়েছে। 90-এর গণ অভ্যুত্থান হয়েছে আর এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। 69-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আমি তখন ক্লাস 6-এর ছাত্র, রাজনীতি অত বুঝি না, কিন্তু তুমুল আন্দোলন, বিক্ষোভ, মিছিলে মিছিলে উত্তাল, সংবাদপত্র, আমাদের যারা সিনিয়র ছিলেন, বড় ভাইয়েরা ছিলেন, চাচারা ছিলেন, বিশ্ববিদ্যালয় কলেজে পড়তেন, তাদের কাছে সে আন্দোলনের সংগ্রাম মুখর দিনগুলোর আভাস পেতাম, রাজনীতি বুঝতে পারতাম না। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা তখন অনেক রাজনীতি সচেতন। আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে 6ই ডিসেম্বর কিভাবে জনগণের বিপ্লব হলো, জনগণ, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাকার হয়ে যায়, 90-এর গণ অভ্যুত্থান ছিল তার এক বিরল দৃষ্টান্ত দুনিয়ার ইতিহাসে। এবং সেই অভ্যুত্থানের কিন্তু শাসক পরিবর্তন হয়েছিল, তিনি পদত্যাগে বাধ্য হয়েছিল। আর একটা গণ অভ্যুত্থান, যেটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি, ইতিহাসের আমি বলবো অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, বর্বরতম পতিত ফ্যাসিস্ট এবং সাজিস্ট শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জাস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। ফলে এই 69, 90 আর 24 তিনটা গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন সরকার পরিবর্তনের সাধারণত 3টা পদ্ধতি থাকে। গণতান্ত্রিক বিশ্বে এই পদ্ধতি মেনটেন করা হয়। একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকারকে চাই না, জনগণের রায় মেনে নিলে, সেখানে যদি ডেমোক্রেসি থাকে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ থাকে, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেক স্বৈর শাসক, অনেক অত্যাচারী শাসক বিদায় নেয়। এটা একটা সিস্টেম। অনেক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আছে, যার পথ ধরে শাসকের পরিবর্তন হতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে গণবিপ্লব, যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা, কর্ম, গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক ভিত্তিক আন্দোলন হয়। যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের, সাধারণ মানুষের, নাগরিকের, এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা, সভ্যতা, দর্শন, শিক্ষা, সংস্কৃতি সব কিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয়, সেটা একটা গণবিপ্লব হয়। আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান, কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোনো একটা বিষয়তে একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে, সেখানেও একটা কিন্তু পরিবর্তন ঘটে, যেটা ঘটেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থানে। আমরা এটাকে এখনো বিপ্লব বলি না। কেন বিপ্লব বলি না? কারণ এই বিপ্লব তখনই আমরা এটাকে বলতাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র, সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতার, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি। সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি, আমরা এখানে গণবিপ্লব আমরা এখনো বলিনি। বিপ্লব হয়েছিল ইরানের। রেজা শাহ পাহলেভি স্বৈর শাসকের বিরুদ্ধে ইরানের বিপ্লবী জনগণ, তাদের সাথে আমাদের আদর্শিক আকিদাগত পার্থক্যের ভিন্নতা আলাদা, কিন্তু আমি বলছি রেভলিউশনের স্পিরিটটা ইরানি জনগণ এমনভাবে বুলেট, গুলি,
অনেক স্বৈর শাসকের পরাশক্তির বিরুদ্ধে এমনভাবে তারা রাস্তায় নেমে গেল, ইরানের সভ্যতা, ইরানের শিক্ষা, ইরানের সংস্কৃতি, ইরানের তমদ্দুন সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই ৭৯ বিপ্লবের পর থেকে আজ ২০২৪ পর্যন্ত একই চিন্তা আদর্শের ধারকের উপরে গোটা রাষ্ট্র প্রশাসন যন্ত্র তার মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে ইরান কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাকেই বলে একটা বিপ্লব। তো আমরা আজকে প্রবন্ধকর ৫২ থেকে নিয়ে ২৪ পর্যন্ত বলেছেন যত অভ্যুত্থান হয়েছে, যত পরিবর্তন, সেটা শাসকের হোক, চিন্তার হোক, রাজনীতির হোক, অত্যাচারী শাসকের হোক, এই পরিবর্তনের পেছনে যে শক্তি, সেই শক্তিকে তিনি প্রবন্ধকর অপ্রতিরোধ্য বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিহ্নিত করেছেন, চিত্রিত করেছেন। এটা হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। অপ্রতিরোধ্য আমরা কাকে বলি? যা প্রতিরোধ করা যায় না, যাকে ঠেকানো যায় না, যাকে বাধা দেয়া যায় না।